দেখুন, প্রথম কথা, গোটা মামলাটার প্রসেসের মধ্যে আমি বিজেপিকে কোথাও দেখতেই পাচ্ছি না। মামলাটা করেছিলেন চাকরি প্রার্থীরা, যারা যোগ্য চাকরি প্রার্থী। আপনি যদি বলেন যে তাদের হয়ে রাজনৈতিক কোনো ইন্টেনশন নিয়ে লড়েছে, তাহলে সেটা লড়েছে সিপিএম এর আইনজীবীরা। এখানে বিজেপি হঠাৎ করে কোথা থেকে চলে এলো, আর বিজেপির সাথে কি বা সম্পর্ক, এটা জানি না। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মতামত, তিনি দেবেন। আমার এখানে বলার কিছু নেই। প্রথম কথাটা হচ্ছে, সুপ্রিম কোর্টে যে অন্তর্বর্তী স্টেটা দেওয়া হয়েছে, সেটার মানে এই নয় যে এখানে হাইকোর্টের যে রায়টা দেওয়া হয়েছে সেটাকে বলা হয়েছে সেটা ভুল, কিংবা এটাকে ওভারটার্ন করা হচ্ছে, তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে, সুপ্রিম কোর্ট অনেকগুলো অ্যাঙ্গেল থেকে একটা বিষয়কে দেখে। সবার প্রথমেই যেটা দেখা হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনাল মেশিনারি ফেইল হচ্ছে কিনা। স্টেটের পক্ষ থেকে যখন অ্যাপিয়ার করেছিলেন আমাদের রাজ্যের আইনজীবীরা, তারা বলেছেন যে তাদের বক্তব্য তারা শুরুতেই, ওই দিনকে আপনারা যদি পুরো ইউটিউবে পাওয়া যাচ্ছে ওটা, ওই স্ট্রিমিংটা, ওটা দেখবেন, শুরুতেই স্টেটের পক্ষে যারা সওয়াল করছেন তারা বলছেন যে আমরা যোগ্য অযোগ্য প্রার্থীদের নিয়ে কিছু বলছি না। আমরা বলতে চাইছি যে ক্যাবিনেটের এগেনস্টে যে সিবিআই এনকোয়ারির কথা বলা হয়েছে হাইকোর্টের অর্ডারে, সেইটাকে স্থগিতাদেশ দেওয়া হোক। তার কারণ হচ্ছে, তারা খুব ভালো করেই জানে যে যেই মুহূর্তে ক্যাবিনেটের এগেনস্টে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সিবিআই এনকোয়ারি হবে, তখন সেখানে মন্ত্রী আমলারা সবাই বিপদে পড়বেন এবং জেলেও যেতে হতে পারে। তার কারণ এখানে কিন্তু সুপার নিউমেরারি পোস্টার যে ক্রিয়েশন এবং তার এক্সিকিউশনের মধ্যে একটা দুর্নীতির গন্ধ আছে। এইবার ঘটনাটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট আর একটা দিক থেকে যেটা দেখেন সেটা হচ্ছে যে কনস্টিটিউশনাল মেশিনারি ফেল হচ্ছে কিনা। তার কারণ, যদি অ্যাগ্রেসিভলি সুপ্রিম কোর্ট এই ভোটের মাঝখানে একটা রায় দিয়ে দেন, তাহলে একটা সোশ্যাল আনরেস্ট তৈরি হতে পারে। এখানে মুখ্যমন্ত্রী যদি, কারণ আমরা দেখেছি যে দিল্লি ইউনিয়ন টেরিটরি হয়েছে, তা সত্ত্বেও সেখানকার মুখ্যমন্ত্রী জেলে চলে গেছেন। ফর্চুনেটলি দিল্লি ইউনিয়ন টেরিটরি বলে এখানে একটা সুবিধা আছে, সেখানে সেন্ট্রালের অনেকটা কন্ট্রোল আছে তার অ্যাডমিনিস্ট্রেশনে। কিন্তু বাংলা তো একটা মানে রাজ্য, একটা, এই রাজ্যের যদি মুখ্যমন্ত্রী আজকে জেলে চলে যান, বা আমলারা জেলে চলে যান, চিফ সেক্রেটারি বিপদে পড়েন, জেলে চলে যান, তাহলে আমার রাজ্যের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনটা ফেল হয়ে যায়। সেই কারণে সুপ্রিম কোর্টের অবশ্যই একটা নৈতিক দায়বদ্ধতা রয়েছে যে এই এন্টায়ার ইনভেস্টিগেশন এবং ট্রায়াল প্রসেসের মধ্যে থেকে যেন সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশনটা কোনোভাবে ফেল না হয়, সেটা দেখার। নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের আরেকটা যেটা জুরিসপ্রুডেন্সের নৈতিক দায় আছে, সেটা হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি যদি প্রধান বিচারপতি প্রত্যেকটি অবজারভেশন দেখেন, তিনি বারবার জিজ্ঞাসা করছেন যে আপনারা বলুন, এসএসসি কে বলা হচ্ছে যে আপনারা কি নিশ্চিত যে এক্সক্লুসিভলি আপনারা বলতে পারবেন কারা বৈধ নিয়োগ কারা অবৈধ নিয়োগ, কিংবা এই যে 8,000 বা 5,000 যে লিস্ট আপনারা বিভিন্ন সময় দেখাচ্ছেন, বা সিবিআই এর রিকভার করা ওএমআর থেকে যে রেফারেন্সগুলো টেনে আপনারা যোগ্য অযোগ্যদের একটা একটা টেবিল তৈরি করেছেন, সেইটাই কি এক্সক্লুসিভ এক্সস্টিভ লিস্ট? এরপরে কি আর কেউ নেই? এটা কি ডেফিনেটিভলি আপনি বলতে পারছেন? এটা 3 থেকে 4 বার এন্টার হিয়ারিং এ আমি শুনতে পেয়েছি যে বারবার প্রধান বিচারপতি বলছেন। তার কারণ খুব স্বাভাবিক ব্যাপার, এটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি যে কোনো মানুষ যদি আলটিমেটলি কোনো অন্যায় না করে থাকেন, তাকে কখনো শাস্তি দেওয়া যায় না। এখানে যেটা হচ্ছে যে 8,000 বা 10,000 লোকের জন্য বাকি যে 10,000 লোক যারা সৎ উপায়ে চাকরি পেয়েছিলেন, তাদেরকেও সাফার করতে হচ্ছে। সে কারণে সুপ্রিম কোর্ট শেষ মুহূর্ত পর্যন্ত দেখে যাচ্ছেন যে কোনোভাবে এই যোগ্য অযোগ্যদের মধ্যে ফারাকটা তৈরি করা যায় কিনা, কিংবা তাদের আলাদা করা যায় কিনা। কিন্তু তার মানে এটা কখনোই নয় যে বাকি যারা, মানে যে রায়টা দেওয়া হয়েছিল হাইকোর্টে, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে এটা সম্পূর্ণ বেআইনি, দুর্নীতি হয়নি, যা অভিযোগ এসেছে বা যে মামলাগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণ ভুয়ো। এই কথা মোটেই বলা হচ্ছে না। আমার মনে হয় যে চিফ মিনিস্টার নিজে বোধহয় সামহাও চিন্তায় ছিলেন যে সুপ্রিম কোর্ট যদি খুব কড়া রায় দিতেন, তাহলে অনারেবল চিফ মিনিস্টার বিপদে পড়ে যেতেন। সেই কারণে তিনি লিখেছিলেন যে আমি খানিকটা স্বস্তি পেয়েছি, কিন্তু দুর্নীতি হয়নি, কিংবা এই যা যা ঘটনা ঘটেছে সম্পূর্ণ মিথ্যে হয়েছে, এই কথাটা এখনো অব্দি সুপ্রিম কোর্ট বলেননি, এবং কখনোই তারা বলতে পারবেন না। তার কারণ এর পেছনে এভিডেন্স রয়েছে, এভিডেন্সের সাপেক্ষে হাইকোর্ট রায় দিয়েছে। হঠাৎ করে ডিভিশন বেঞ্চের দুজন জাস্টিস তারা ঘুম থেকে উঠে গেলেন এবং মনে করলেন যে কতগুলো লোকের চাকরি বাতিল করে দেবেন। এটা তো ক্লাস 5-এর মানে টিফিন চুরির কেস নয়। ফলে এটা এইভাবে দাগিয়ে দেওয়াটা খুব অন্যায় হচ্ছে, জুডিশিয়ারির প্রতি অশ্রদ্ধা হচ্ছে। আমার মনে হয় যে দেখা যাক জুলাই মাসে মহামান্য সুপ্রিম কোর্ট কি ডিসিশন দেয়। এই যে মুচলেখা দিতে হচ্ছে শিক্ষকদের, যারা আসলে যোগ্য, কতটা অপমানজনক একজন শিক্ষকের কাছে এটা বলে? দেখুন, অপমানজনক তো বটেই। এই প্যানেলে যারা যুক্ত হয়েছে, আমার অধিকাংশ টিচারদের সাথে কথা হয়েছে, তারা স্কুলে গেলে ছাত্ররা টোন টিটকারি করছেন, রাস্তাঘাটে দেখলে লোকজন বলছে কি স্যার আপনি আবার
ঘুষ দিয়ে ঢোকার মাস্টারমশাই নন তো। মানে এন্টার শিক্ষক ফ্র্যাটার্নিটির মান ইজ্জত নষ্ট হয়েছে। এই বোধটা তো এই শাসক দলের রাজনীতিবিদদের নেই যে টাকা নিয়ে নিলাম আর 4টে কাগজ ইস্যু করে দিলাম, সেটা শুধু ক্রাইম নয়। যে কোনো ক্রাইমের একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট ইম্প্যাক্ট থাকে। ডিরেক্ট ইম্প্যাক্ট যেরকম এই শিক্ষকরা সাফার করলেন সে তো করলেন, আমি যেটা বারবারই বলি যে ইনডিরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে এরা যাদেরকে পড়ালেন তারা কি পড়িয়েছেন ঢপের কীর্তন কেউ জানে না। যারা নিজেরা ফাঁকা খাতা জমা দিয়ে পাশ করেছে পরীক্ষায় তারা কি ধরনের মাস্টারমশাই কেউ জানে না। আর এই ধরনের চোর মাস্টারমশাইদের জন্য যারা সত্যি দিনের পর দিন সাধনার সাথে সমাজসেবা করে আসছেন, ছাত্র পড়াচ্ছেন, তাদের মান সম্মান নষ্ট হলো। শিক্ষক এই কমিউনিটিটার প্রতি মানুষের আস্থা হারিয়ে গেল। এবং সর্বোপরি যেটা প্রধান বিচারপতি বারবার বলেছেন যে সরকারি চাকরির যে ডিগনিটি সেইটা নষ্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। আমার মনে হয় যে শাসক দলের পলিটিশিয়ানরা এসব কিছুই বুঝতে পারছেন না। সুপার নিউমেরারি পদ যে তৈরি করা হয়েছিল, সেই সুপার নিউমেরারি পদ তৈরি করা মন্ত্রিসভা কি বিপদে পড়তে চলেছে বলে মনে হয়? মন্ত্রিসভা তো বিপদে পড়তেই হবে, তার কারণ মন্ত্রিসভায় তো অ্যাকাউন্টেবল, তাকেই তো উত্তরটা দিতে হবে। তার কারণ সুপার নিউমেরারি পোস্টটা তৈরি করা হয় হচ্ছে এইরকম একটা, মানে এর সোজা সাপটা গল্পটা হচ্ছে, অনেকেই বুঝতে পারেন না ব্যাপারটা কি। সোজা গল্পটা হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে ফুল টাইম ভ্যাকেন্সি নেওয়ার লোক নেই, সেই জন্য আমি কিছু অ্যাডিশনাল ভ্যাকেন্সি তৈরি করছি, অ্যাডিশনাল পদ টেম্পোরারি, এবং সেখানে আমি লোক নিয়োগ করছি। তার মানে ধরে নিতে হবে যে আগের ভ্যাকেন্সিগুলো সম্পূর্ণ সঠিকভাবে ফুলফিল হয়ে যাওয়ার পরে আমি অ্যাডিশনাল পোস্ট তৈরি করছি। এবং অ্যাডিশনাল পোস্ট তৈরি করছি মানে কোনো একটা ডিপার্টমেন্ট হঠাৎ করে একদিন ভাবলো যে আমরা তৈরি করছি, তা হবে না। এটা ক্যাবিনেট থেকে রেকমেন্ডেড হয়ে পাস করতে হবে এবং 2-3টে লেয়ার আছে, সেখানে অ্যাডভোকেট জেনারেলের সাওয়াল লাগবে, চিফ মিনিস্টারের সাওয়াল লাগবে, ক্যাবিনেট থেকে পাস হতে হবে, একটা এন্টায়ার জুডিশিয়াল প্রসেস রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস রয়েছে, চিফ সেক্রেটারি ইনভলভ থাকবেন, মুখ্যমন্ত্রী ইনভলভ থাকবেন। এটা প্রত্যেকেই অ্যাকাউন্টেবল যে এইখানে এই পোস্ট ক্রিয়েশন, তার এক্সিকিউশন এবং সেখানে লোকের ইনভলভমেন্ট যদি নৈতিকভাবে না হয় তাহলে এন্টায়ার মন্ত্রিসভা দায়ী। এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন, সেই জন্যই তিনি এরকম ভাবে মানে খুব দুশ্চিন্তায় পড়ে যাচ্ছিলেন। এবং আমার মনে হয় এই যে এখানে একটা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টে, লাস্ট ইন্টারিম অর্ডারটায় বলেছে যে সিবিআই ইনভেস্টিগেশন চলবে কিন্তু নো কোয়ার্সিভ অ্যাকশন শুড বি টেকেন, মানে মোদ্দা ব্যাপার গ্রেফতার করা যাবে না। তার কারণটা হচ্ছে সুপ্রিম কোর্টও জানেন যে যে ধরনের দুর্নীতি এখানে হয়েছে, সিবিআই যদি সঠিকভাবে ফুল ফ্লেজ তার পাওয়ার ইউটিলাইজ করে, কনস্টিটিউশনাল পাওয়ার ইউটিলাইজ করে, তাহলে অবভিয়াসলি এই ধরনের মন্ত্রী আমলাদেরকে গ্রেফতার করে তাদের এগেনস্টে আমাকে মামলাটা এগিয়ে নিয়ে যেতে হবে বা তদন্তটা এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তাতে করে সুপ্রিম কোর্টের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে আজকে দুমদাম যদি মুখ্যমন্ত্রী, আমলা এরা সবাই জেলে চলে যান, তাহলে বাংলার প্রশাসনের কি হবে? ওভারনাইট মানে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এবং তাতে একটা সোশ্যাল আনরেস্ট তৈরি হবে। ফলে সমাজটাকে রক্ষা করা তো জুডিশিয়ারির একটা দায়বদ্ধতা। সেই কারণে তারা মানে সোজা ভাষায় দয়া করেছেন যে ঠিক আছে আপনারা তদন্তটা করুন কিন্তু কোনো কড়া পদক্ষেপ নেবেন না, মানে সোজা ব্যাপার জেলে ভরে দেবেন না, তদন্ত করুন ধীরে সুস্থে, যতটা সোশ্যালি স্টেবল রেখে, সোশ্যাল মেশিনারিটাকে স্টেবল রেখে তদন্ত প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটা আপনারা দেখুন। তার মানে এইটা নয় যে একেবারে ক্লিন চিট দিয়ে দিয়েছে যে না আপনারা যা করেছেন বেশ করেছেন, এটা মোটেই বলা হচ্ছে না। এই যে সুপ্রিম কোর্টে গত 6 তারিখ অন্তর্বর্তীকালীন একটি স্থগিতাদেশ দেওয়া হলো এবং বলা হলো আগামী 16ই জুলাই এই মামলার চূড়ান্ত শুনানি হবে। এরপরেই আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী লিখলেন যে সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে বিচারের বাণী কাঁদে না। কি বলবেন? দেখুন, বিচার ব্যবস্থা তার মতো করে চলছে, কিন্তু এর মাঝখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু এদের লাস্ট মাসের রেমুনারেশন ক্লিয়ার করে দেওয়া হয়েছিল আগেই। তার মানে এনারা খুব ভালো করেই একটা ফোন দিয়ে এঁটেছিলেন যে আমরা ওখানে গিয়ে মামলাটা ঘেঁটে দেবো, কোনো রকমভাবে ভোটের বৈতরণী কীভাবে পার করা যায় তার জন্য রকমারি ফোন দিয়ে এঁটেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন ভুলভাল তথ্য দিচ্ছেন, দায় ঠেলাঠেলির খেলা চলছে। আপনি সুপ্রিম কোর্টে লাস্ট হিয়ারিং দেখুন, দেখলেই বুঝতে পারবেন রাজ্য কীভাবে মামলাটাকে ঘেঁটে দিচ্ছে। স্টেটকে জিজ্ঞাসা করলে স্টেট বলছে আমি তো জানি না, এসএসসি জানে, ও একটা অটোনোমাস বডি, ওকে জিজ্ঞাসা করুন। এসএসসিকে যখন চিফ জাস্টিস জিজ্ঞাসা করছেন যে আচ্ছা ওএমআরটা কোথায় গেল, এসএসসি বলছে আমি তো জানি না, আমি নাইসাকে দিয়েছিলাম, নাইসা জানে। নাইসা বলছে আরে আমি তো জানি না, আমি তো 65B-তে সই করে দিয়ে দিয়েছি, আরও 2টো ভেন্ডারকে দিয়েছি, তারা জানে। মানে যাকেই জিজ্ঞাসা করা হচ্ছে এ ওর দিকে, সে তার দিকে আঙুল তুলে দিয়ে একটা গোটা ব্যাপারটাকে একটা টাইম কিল করছে সোজা ব্যাপার। তার কারণ হচ্ছে যে এই যে যোগ্য অযোগ্য পৃথকীকরণটা করা, এই করার সদিচ্ছাটাই এসএসসির নেই। কারণ এরা জানে যে এই মুহূর্তে আমি যোগ্য অযোগ্য পৃথক করতে বসবো তখন তো বলতে হবে যে কিভাবে দুর্নীতি হয়েছে, কোন মন্ত্রী কোন আমলা ঘুষ খেয়েছে, সেগুলো তো বলতে হবে। সেগুলো বললে তো এদের পাবলিক ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য এরা বলছে না। না বলে এরা খুব ভালো করেই জানে, আমি নিশ্চিত এরা বলছে বটে যে ওএমআর ফোএমআর কিছু নেই, কিন্তু আমি বিশ্বাস করি যে এসএসসি এত বোকা নয়, তাদের কাছে নিশ্চয়ই একটা ব্যাকআপ কপি আছে, তারা ইচ্ছে করে বলছে না, অথবা তারা খুব ভালো করেই জানে যে কিভাবে এই
মানে কে যোগ্য কে অযোগ্য এটা আলাদা করে দেওয়া যায়, এবং যারা সত্যিই যোগ্য তারা চাকরিতে বহাল থাকুক, সেটা আমি নিজেও চাই। তার কারণ 10টা বদমাশ লোকের জন্য বাকি 10জন সাফার করবে, এটা তো হয় না। যারা সত্যিই পরীক্ষা দিয়ে এসছেন তাদের তারা জাস্টিস পাক, সেটাই আমি চাই। কিন্তু আমরা অত্যন্ত মানে এটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমাদের এখানকার যারা এসএসসি আছেন বা রাজ্য সরকারের যেসব মানে হোতারা বসে আছেন, তাদের এই সদিচ্ছাটাই নেই যে আমরা কেসটা সলভ করব। সলিউশন দেওয়ার মানসিকতা যদি এদের থাকতো তাহলে সুপ্রিম কোর্ট অব্দি যেতে হয়েছে কেন? হাইকোর্টে বসেই তো এটা হয়ে যেত যে ভাই এটা ভুল হয়েছে, আমার এই এই ডেটা আছে আমার কাছে, এরা মানে বেহিসেবি নিয়োগ, এদেরকে ফিল্টার করে বাদ দিয়ে দাও, আর এরা সব এরা বহাল থাকুক। এটা করলেই হয়ে যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো বারবার বলেছে আপনারা লিস্ট দিন, আপনারা জানান কি কি হয়েছে, কিছুই বলেন। এক এক জায়গায় এক এক রকম ডেটা। এখন জানা যাচ্ছে আরটিআই এর এগেনস্টে যে ওএমআর দিয়েছিল সেই ওএমআর এর সাথে যে ব্যাকআপ কপি রিস্টোর করা হয়েছে তার কোনো মিল নেই। মানে পুরো একটা জগা খিচুড়ি করে রেখেছে বিষয়টার মধ্যে। এই পৃথকীকরণটা করার সদিচ্ছাই রাজ্য সরকারের নেই। তো তাই যদি থাকতো তাহলে এই মানুষগুলোকে সাফার করতো না আজকে। নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তীব্র প্রতিক্রিয়া প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। এই যে প্রতিক্রিয়া, এটা বাংলার জন্য কতটা লজ্জাজনক বলে আপনার মনে হয়? বাংলার মুখ অনেকদিন আগেই পুড়েছে, যখন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে সব একের পর এক মন্ত্রী আমলারা 25-26 জন যখন জেলে ঢুকেছে তখনই মুখ পুড়েছে। ফলে বাংলার নতুন করে আর মুখ পোড়ার কিছু নেই। বাংলার এখন একটা ইমপ্রেশনই হয়ে গেছে যে এখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, এখানে কোনো রকম সৎ নৈতিক উপায় কোনো কিছু হয় না, ব্যবসাও হয় না, চাকরিও হয় না, কিছুই হয় না। যার জন্যই অধিকাংশ লোকজন তারা বাংলা থেকে একটা বিরাট অঙ্কের পরিব্রাজন হচ্ছে। সেটা রাজ্য সরকার খুব ভালো করেই জানে। বাইরে ভোটের বাজারে এইসব আলতু ফালতু কথা বলতে হয় বলে সেই জন্য আপনি যে কোনো বড় মেট্রোপলিটন শহরে চলে যান, ব্যাঙ্গালোরে যান, বম্বেতে যান, হায়দ্রাবাদের অন্য কোথাও যান, যেখানেই যাবেন দেখবেন পিলপিল করছে বাঙালি। এবং তারা কলকাতার বাঙালি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বাঙালি আছে, দক্ষিণবঙ্গের বাঙালি আছে। এরা ওখানে কেউ জন্মায়নি, তারা কাজের সুবাদে ওইখানে গেছে। একটা বড় অঙ্কের পপুলেশন ক্রমাগত বাংলার যে কোর পপুলেশনটা ছিল তারা কন্টিনিউয়াসলি মাইগ্রেট করে যাচ্ছেন। যারা একটু পড়াশোনা শিখছেন, স্কিল ডেভেলপ করছেন, তারা তো এখানে কাজ পাচ্ছেন না। এখানের মাইনার গ্রোথ হচ্ছে না, অর্থনৈতিক গ্রোথ হচ্ছে না, নতুন নিত্য নতুন যে ইনোভেশন মার্কেটে সেগুলো কিছুই হচ্ছে না, রিসার্চের কাজ হচ্ছে না, এডুকেশনাল ইনস্টিটিউট সাফার করছে, রিসার্চ ফান্ডিং অধিকাংশ জায়গায় নেই, পাবলিকেশন সাফার করছে। বড় অঙ্কের পপুলেশন তারা পরিব্রাজিত হয়ে অন্যান্য দিকে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে, কেউ দেশের বাইরে চলে যাচ্ছে। এই ব্রেন ড্রেনটাকে আমরা আটকাতেই পারছি না। এই তখনই বাংলার মুখ পুড়েছে যখন বাংলার মেধাগুলি বাংলায় কাজ না করতে পেরে অন্যান্য জায়গায় চলে গেছে। এখন বাংলায় আমরা একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছি। আমাদের কাছে হিরো হচ্ছেন এই সন্দেশখালী থেকে, এই জ্যোতিপ্রিয় মল্লিক থেকে, পার্থ চট্টোপাধ্যায় থেকে, এই এই সমস্ত করাপ্টেড লিডার যাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, যারা সব এক একজন খুনি ধর্ষক, তাদেরকে নিয়ে আমাদের রোজ সন্ধ্যেবেলা আলোচনা বসবে। এদেরকে নিয়ে চর্চা, আমরা বিজ্ঞান নিয়ে চর্চা করিনি, আমরা সমাজের প্রোগ্রেস নিয়ে চর্চা করিনি, অর্থনীতি নিয়ে চর্চা করিনি। নতুন করে বাংলা বাঙালির মুখ পোড়ার কিছু নেই। এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে এই দুর্নীতিগ্রস্ত সরকারের একটা রিফর্মের প্রয়োজন রয়েছে, এবং সেই রিফরমেশনটা মানুষ, আমি জানি না তারা ভোটে কিভাবে রিফ্লেক্ট করবেন বা তারা দলের মধ্যে কিভাবে সংশোধন করবেন সেটা মানুষের হাতে রয়েছে। কিন্তু মানুষের এবার বোঝা উচিত বাংলা ও বাঙালির একটা অদ্ভুত টেন্ডেন্সি হচ্ছে তারা কিছুতেই পাল্টাতে জানে না। একটা সরকার যদি এখানে ঢোকে, যে সে কংগ্রেস থেকে বলুন, সিপিএম থেকে বলুন, মানে 20 বছর 30 বছর 40 বছরের আগে তারা বদলাতেই চায় না। একটা কন্টিনিউয়াস যদি আপনি চাকাটা না ঘোরান, কারণ একটা জায়গায় অনেক দিন ধরে বসে থাকলেই মানুষের মধ্যে সেখানে ক্ষমতার একটা আস্ফালন তৈরি হয়, প্রভাবশালী তত্ত্বের অবতারণা হয়ে যায় এবং ক্ষমতার অপব্যবহার হয়। তো সেই কারণে কিছুদিন অন্তর অন্তর সরকারকে বদলাতে হয়। সেই মানসিকতাটা অনেক উন্নত রাজ্যের রয়েছে, কেন বাঙালিদের নেই সেটা আমি জানি না। আমরা বলি নিজেদেরকে খুব রাজনৈতিকভাবে সচেতন, কিন্তু আমরা আসলে মনে হয় রাজনৈতিকভাবে সচেতন নই। একটা দল ক্ষমতায় এলে তাকে 2-3 দশকের আগে আমরা ছাড়িই না। এই যে রিফর্মের গল্পটা সেটা তো করতে হবে কনস্ট্যান্টলি, যে একটা জেনারেশনাল ট্রান্সফরমেশনের গল্প আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আদর্শ নিয়ে এসেছিলেন, ঠিক আছে, সেটা ওয়ার্ক করছেন না, তুমি চেঞ্জ করো, তাকে অন্য কাউকে নিয়ে এসো। আবার সে যদি কাজ না করে আবার ঘুরিয়ে ফিরিয়ে দরকার আবার পরে তৃণমূলকে নিয়ে এসো। কিন্তু একটা তো সাইকেল ঘোরাতে হবে। একবার যদি কেউ ঢোকে রাজনীতিতে বা কোনো দলে, আর সে মানে মোটামুটি তার লাইফ সেট হয়ে গেল। এই যে গল্প, এইটা বাংলা সভ্যতাকে অনেক পিছিয়ে দিচ্ছে। এটা আমার মনে হয় এবার ভাবা উচিত। এই যে বারংবার হাইকোর্ট থেকে বলা হয়েছিল এসএসসি কে যে তারা যেন একটা শ্বেতপত্র প্রকাশ করে, যোগ্য অযোগ্যদের একটা তালিকা প্রকাশ করে, কিন্তু এসএসসির তরফে বারবার সে ব্যাপারে একটা ডিলে হয়েছে। আপনার কি মনে হয় সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মতো এসএসসি সত্যি যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারবে, যেটা এতদিন পারেনি? দেখুন, আমার মনে হয় তারা
পারবে হয়তো, কিন্তু তারা করবে না। তার কারণটা হচ্ছে যে করতে গেলেই তো সমস্ত নাম প্রকাশ করতে হবে, কিভাবে দুর্নীতি হয়েছে, কোথায় কোথায় টাকা দেওয়া হয়েছে, কে কি করেছে। এই ঝুঁকিটা এসএসসি কোনোভাবেই নেবে না। তারা চেষ্টা করবে শেষ দিন পর্যন্ত যাতে মামলাটাকে ডিলে করানো যায়, কোনোভাবে অ্যাডজর্ন করিয়ে করিয়ে কোনোভাবেই, যেরকম উল্টোপাল্টা বলে ঘেটে দিয়ে এটাকে ভোট পরবর্তী একটা ডেট নিয়ে নিল, এইভাবে কনস্ট্যান্টলি মানে একটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং নানা রকমের আজগুবি জিনিসপত্র করে এটার সমাধান তারা করতে চান না। আমি বারবারই বলছি, এসএসসি কোনোভাবেই চায় না যে এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, একটা জটিলতা তৈরি হয়েছে, যে দুটো লোকের জন্য চারজন কেন সাফার করছে, সেই দুটো লোককে বাছাই করার সদিচ্ছাই এসএসসির নেই। তাই যদি থাকতো তাহলে হাইকোর্টে কেন দিলেন না? হাইকোর্টের 283 পাতার জাজমেন্টে তো পরিষ্কার লেখা হয়েছে, বারবার বারবার বলা হয়েছে। সেখানে একটা টেবিল এসএসসি যখন দেয়, বিচারপতিরা সেখানে বলেন যে আপনারা একদম নিশ্চিত তো যে এই টেবিলে যা ডেটা আপনারা দিচ্ছেন এটাই ফাইনাল, এরপরে আর একজন অযোগ্য নেই তো? তখন আবার তারা চুপ করে যাচ্ছে, বলছে না সেটা কি করে বলি। আরে তাহলে কে জানে? তুমি জানো না, তুমি নাইসার ঘাড়ে ঠেলে দিচ্ছ, নাইসা বলছে না আমি জানি না, তাহলে জানে কি? আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে হয়? তো ধরুন আপনি একটা অফিস চালান, আপনার অফিসে ধরুন এসি বসাতে হবে, কি ইলেকট্রিকের কাজ হবে, আপনি তো ইলেকট্রিক মিস্ত্রি নন, আপনি কোনো একটা ভেন্ডারকে দায়িত্ব দেবেন যে ভাই এসিটা বসাও, কি ক্যান্টিনটা আউটসোর্স করবেন। কিন্তু আজকে সেই এসিতে যদি বিষক্রিয়া হয়ে যায় বা ইলেকট্রিকের যদি একটা শর্ট সার্কিট হয়, ভেন্ডার বসিয়েছে, আপনি ভেন্ডারের সাথে বুঝে নেবেন ঠিক কথা, কিন্তু এসির বিষক্রিয়ায় আপনার কোম্পানির যদি এমপ্লয়ি সাফার করে, আপনি কোম্পানি হিসেবে সেটা দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারেন না। ব্যাপারটা তো এখানেও তাই হয়েছে। এসএসসি তো আলটিমেট মালিক, সে নাইসাকে দিয়ে করবে না হাইসাকে দিয়ে করবে সেটা তার ব্যাপার, আমি তো সেটার জন্য দায়বদ্ধ নই। তুমি কাকে দিয়ে ওএমআর চেক করাবে ভাই, সে থার্ড পার্টি ভেন্ডার, তুমি তার সাথে বুঝে নাও। আমি এসএসসির সাথে বুঝবো, আমি যদি পরীক্ষার্থী হই, তাহলে এসএসসি আমাকে আনসারটা দিক, সেটা সে দিচ্ছে না, এর ওর দিকে তাকিয়ে দিচ্ছে। তুমি ভেন্ডার দিয়ে করো আর যাকে দিয়েই করো, তোমার দায়বদ্ধতা রয়েছে এই ডকুমেন্টসগুলোর ব্যাকআপ রাখার, তোমার দায়বদ্ধতা রয়েছে যদি হারিয়ে যায় তাহলে তার কোনো উত্তর দেওয়ার বা এর কী সলিউশন হতে পারে, সলিউশনটা তুমি দেবে, আমরা দেবো না। তার জন্যই তুমি মানে পরীক্ষাটা কন্ডাক্ট করবার জন্য তোমাকে একটা অটোনোমাস বডি হিসেবে এস্টাবলিশ করা হয়েছে। তাহলে তোমার ভূমিকাটা কি? তুমি একটা দপ্তর চালাচ্ছ, তুমি বলছো না আমি জানি না, আমার কাছে কিছু থাকে না, আমার কাছে কিছু নেই, আজগুবি কথা বলছো গিয়ে, এই কথাটা সম্পূর্ণ বেসলেস। ফলে আমি বিশ্বাস করি যে অবশ্যই ওএমআর এর কোনো না কোনো রেফারেন্স এসএসসির কাছে আছে, কিন্তু ইচ্ছা করে দিচ্ছে না, এবং দেওয়ার ইচ্ছা মানে সদিচ্ছাটাই তাদের নেই। এই যে হাজার হাজার অবৈধ নিয়োগ হয়েছে, কার্যত মানে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের সামনে বলছে তারা একটা শ্বেতপত্র প্রকাশ করবে যে যোগ্য কারা অযোগ্য কারা, এবং দেখা যাচ্ছে অযোগ্যদের যে পাল্লা সেটা বেশ অনেকটাই ভারী। এই হাজার হাজার অবৈধ নিয়োগের দায় কার বলে মনে হয়? সরকারের। সরকারি চাকরিতে দুর্নীতি হয়েছে, তো সরকারও অ্যাবসলিউটলি সরকারি দায়ী। এখানে বিরোধী দল বলেও কাউকে দোষ দেওয়া যাবে না, অন্য কোনো কোম্পানি, অন্য কোনো থার্ড পার্টি স্ট্রেঞ্জারকে আপনি দোষ দিতে পারেন না। যে সরকার অপারেট করছে, যে সরকারের আন্ডারে সেই দপ্তরগুলো চলছে, সেই সরকারকে দায়বদ্ধতা নিতে হবে। সরকার কখনোই বলতে পারে না আমি কিছু জানি না, আমি কিছু করিনি। আরে কালেকটিভ রেসপন্সিবিলিটি, কালেকটিভ ক্রাইম যদি হয় কালেকটিভ রেসপন্সিবিলিটি হবে না? তো তুমি একটা ডিপার্টমেন্ট চালাচ্ছ, তুমি কেন এনকোয়ারি করোনি? তোমার কেন অডিট হয় না? তুমি মাইনাস স্যাংশন করেছো মাসের পর মাস ধরে, তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করো না, চাকরিতে সাদা খাতা জমা দিয়ে ঢুকে যাচ্ছে, তারপরে তুমি কোনো ইন্টারভিউ রাউন্ড হচ্ছে কি হচ্ছে না সেটাই কি ঘাপলা হচ্ছে তুমি দেখছো না, তুমি মায়না দিয়ে যাচ্ছ বছরের পর বছর ধরে, প্রমোশন হয়ে যাচ্ছে, স্টেপ জাম্প হয়ে যাচ্ছে, মানে এ থেকে যার বিতে প্রমোটেড হওয়ার কথা, এ থেকে দাম করে সিতে উঠে যাচ্ছে, এ কি করে হয়? এগুলো তুমি জানো না? তো সরকার জানে না এটা হতে পারে? এটা সরকারি ডিপার্টমেন্টে, সরকারি দপ্তরের মধ্যে আমি আপনি ঢুকে যেতে পারবো যে তার ভিতরে কি হচ্ছে? আমি সরকারের কোনো পার্ট নই, আমি ঢুকে গিয়ে ওখানে কাজ করতে পারি? হয় কখনো? সরকার অ্যাবসলিউটলি জানে, যদি না জেনে থাকে সেটাও তার মানে তার মানে মিসম্যানেজমেন্ট, সেই দায়টাও সরকারের নিতে হবে। যদি বলে সরকার যে আমি জানি না, তাহলে তুমি সরকারটা চালাচ্ছ কেন? সেটা দাও, তাহলে রিজাইন করো, বলো যে আমি পারছি না, আমি ইনএফিশিয়েন্ট। তুমি সরকারি ডিপার্টমেন্ট চালাচ্ছ, ডিপার্টমেন্টের মধ্যে করাপশন হচ্ছে, তোমার মন্ত্রীরা, মন্ত্রী আমলারা ঘুষ খেয়েছে, কাগজ চুরি হয়েছে, কাগজ হারিয়ে গেছে, নষ্ট করেছো তথ্য, এরপরে আবার যদি সরকার দায় নেয় তাহলে কে দায় নেবে?